লা llorona এটা একটা স্প্যানিশ শব্দ, যার ইংরেজি মানে করলে দাঁড়ায় দ্য উইপিং ওম্যান। এর প্রধান লক্ষ্য হলো বাচ্চা ছেলে মেয়ে। একটা সময়ে এই লা lloronaর আতঙ্ক গোটা মেক্সিকোতে ছড়িয়ে পড়েছিল। লোককথা এটাই যে আজও এই লা llorona খোঁজে তার পরবর্তী শিকারকে। লা llorona মেক্সিকান আরবান লেজেন্ড। এবার আসি আরবান লেজেন্ড। এই শব্দটা কি? আরবান মিথ, আরবান লেজেন্ড, আরবান টেল, এই সবই হলো একটা লোককথা যা সময়ের সাথে সাথে তাল রেখে আমাদের পূর্বপুরুষদের মুখে মুখে গল্পকথা হিসাবে চলে আসছে। 1968 সালে আরবান লেজেন্ড কথাটি সবার মধ্যে প্রচলিত হতে শুরু করে। 2019 সালে দ্য কার্স অফ উইপিং ওমেন নামে একটি মুভিতে লা lloronaকে দেখানো হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন ভয়ঙ্কর মেক্সিকান আরবান লেজেন্ড লা llorona। মুভির শুরুতে 1673 সালে মেক্সিকোর একটা দৃশ্য দেখানো হয়, যে সময় লা llorona তার স্বামী ও দুজন বাচ্চাকে নিয়ে বেশ ভালোই ছিল। হঠাৎ একদিন লা lloronaর স্বামী তাকে ছেড়ে অন্য একজন মহিলার প্রেমে পড়ে সেই মহিলার সাথে থাকতে লাগে। মাঝে মধ্যে লা lloronaর স্বামী তার দুই ছেলে মেয়েকে দেখতে আসতো ও খুব খুশি হতো, কিন্তু স্বামীর এই খুশি ভাব লা lloronaর একেবারে ভালো লাগতো না। তাই সে রাগের বশে নিজের ছেলে মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলে। পরে লা llorona বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মৃত বাচ্চাদের দেহ জলে ভেসে উঠেছিল। এই জন্য লা llorona ওই জলে ঝাঁপিয়ে আত্মঘাতী হয়। সেই দিনের পর থেকে আজ অবধি লা llorona নিজের বাচ্চাদের খুঁজে চলে। কিন্তু এই সব ঘটনার আগে লা lloronaর বাচ্চারা তাকে একটা লকেট উপহার দিয়েছিল। এই লকেট পেয়ে লা llorona নিজের বাচ্চাদের বলেছিল এই লকেট সব সময়ের জন্য সে নিজের কাছে অনেক যত্ন করে রাখবে, আর কোনোদিনও এই লকেট সে হারাবে না। এই ঘটনার কয়েকশো বছর অতিক্রম করেছে। সময়টা 1673 সাল থেকে বদলে 1973 সালে এসে গেছে। এই সময় লা lloronaর কাহিনী শুধুমাত্র বাচ্চাদের ভয় পাওয়ানোর জন্যই শোনানো হয়। এখান থেকেই গল্প ফোকাস করে একজন মৃত পুলিশ অফিসারের স্ত্রী অ্যানা বলে একটি মেয়ের চরিত্রে। অ্যানার ছোট দুটো ছেলে মেয়ে আছে। ছেলেটার নাম ক্রিস আর মেয়েটার নাম স্যামান্থা। অ্যানা তাকে স্যাম বলে ডাকে। অ্যানা একজন সোশ্যাল ওয়ার্কার। তাদের প্রধান কাজ হলো বাবা মায়েরা তাদের সন্তানদের ঠিক মতন দেখাশোনা করছে কিনা বা নির্যাতন করছে কিনা সেগুলো সম্বন্ধে ইনভেস্টিগেশন করা। একদিন অফিসে কাজ করার সময় অ্যানার বস ডোনা নামে অ্যানার এক কলিগের কাছে জানতে চায় প্যাট্রিসিয়া নামে একটি মহিলা ও তার বাচ্চাদের কেসের ব্যাপারে। এই কথায় ডোনা বলে ব্যাপারটা খুবই জটিল। কথাটা শুনে অ্যানা তার বসকে জানায় সে নিজে হাতে এই কেসটা হ্যান্ডেল করতে চায়, কারণ সে প্যাট্রিসিয়াকে অনেক আগে থেকেই চেনে। সে মনে করে এই কেসটা সে ছাড়া অন্য কেউ সামলাতে পারবে না। তারপর অ্যানার বস এই কেসটা অ্যানাকেই দিয়ে দেয়। আসলে প্যাট্রিসিয়ার বাচ্চাদের স্কুল থেকে তাদের সমাজসেবা অফিসে কল এসেছিল যে প্যাট্রিসিয়া তাদের বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে না। এরপর অ্যানা ইনভেস্টিগেশনের জন্য একজন পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে প্যাট্রিসিয়ার বাড়িতে যায়, কিন্তু প্রথমে প্যাট্রিসিয়া তার ঘরে কাউকে ঢুকতে দেয় না। অ্যানা তাকে বলে সে একাই ঘরে ঢুকবে। এরপর প্যাট্রিসিয়া অ্যানাকে ঢুকতে দেয়। ঘরে ঢুকতেই অ্যানা দেখে প্যাট্রিসিয়া খুবই ভয়ে ভয়ে আছে। অ্যানা প্যাট্রিসিয়াকে জিজ্ঞাসা করে তার বাচ্চাদের কথা। প্যাট্রিসিয়া উত্তরে জানায় যে তারা নিরাপদে আছে এবং ভালোই আছে, কিন্তু অ্যানা প্যাট্রিসিয়ার বাচ্চাদের কোথাও দেখতে পায় না। অ্যানা তখন প্রতিটা ঘর খুব ভালো করে খুঁজতে থাকে। তখনই তার চোখে পড়ে একটা ঘরের ভিতর অনেকগুলো চোখের ছবি আঁকা একটা আলমারির পাল্লার দিকে। সেই আলমারির পাল্লায় লাগানো ছিল একটা তালা। সঙ্গে সঙ্গে অ্যানা আলমারির কাছে যায়
আর তালাটি ধরে টানাটানি করে। সেই দেখে প্যাট্রিসিয়া রেগে যায় ও অ্যানার ওপর আক্রমণ করে এবং অ্যানাকে মারার চেষ্টা করে। অ্যানার চিৎকার শুনে বাইরে অপেক্ষারত পুলিশ তক্ষুনি সেখানে চলে আসে ও প্যাট্রিসিয়াকে ধরে নিয়ে যায়। কিন্তু অ্যানার সাথে প্যাট্রিসিয়ার ধস্তাধস্তির সময় প্যাট্রিসিয়ার গলা থেকে একটা চাবি মেঝেতে পড়ে যায়। অ্যানা সেই চাবিটি দিয়ে আলমারির দরজাটা খুলতে যায়, কিন্তু প্যাট্রিসিয়া তাকে বারবার নিষেধ করেছিল দরজাটি খুলতে। অ্যানা তার কথা না শুনে সেই দরজা খোলে ও সেই আলমারির ভিতর প্যাট্রিসিয়ার বাচ্চাদের সে দেখতে পায়। বাচ্চাগুলো খুবই ভয়ে ছিল। অ্যানাকে দেখে ওই বাচ্চা দুটি বলে, আলমারির দরজা বন্ধ করে দাও, না হলে আমাদেরকে সে মেরে ফেলবে। অ্যানা এই কথাগুলো একদমই বুঝতে পারে না। সে ধরে নেয় বাচ্চাদের ভয়ের কারণ তার মা প্যাট্রিসিয়া। এরপর অ্যানা সেই বাচ্চা দুটিকে চাইল্ড সার্ভিসে পৌঁছে দেয় এবং অ্যানা বাচ্চাদের হাতে একটা চিহ্ন দেখতে পেয়ে সেই চিহ্নের কারণ জানতে চায়। বাচ্চারা ওই চিহ্নটা সম্পর্কে বলে এটা সেই করেছে। আসলে অ্যানা বুঝতে পারে না বাচ্চাগুলো কার কথা বলছে। অ্যানা ধরে নেয় হয়তো তার মায়ের কথাই বলছে। এরপর অ্যানা বাড়ি ফিরে আসে। ঠিক মাঝরাতে অ্যানার কাছে একটা ফোন আসে। ফোন রিসিভ করতেই অ্যানা জানতে পারে প্যাট্রিসিয়ার বাচ্চাদের জলে ডুবিয়ে কেউ মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে অ্যানা তার ছেলে মেয়েকে বাড়িতে একলা না রেখে নিজের গাড়ি ড্রাইভ করে পৌঁছে যায় সেখানে যেখানে প্যাট্রিসিয়ার বাচ্চাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। গাড়ি কিছুটা দূরে রেখে অ্যানা তার বাচ্চাদের বলে ফিরে না আসা পর্যন্ত তারা যেন গাড়িতেই থাকে। অ্যানা চেয়েছিল যাতে তার বাচ্চারা বুঝতে না পারে যে তারা এখানে কেন এসেছে আর কি হয়েছে। অ্যানা যখন বাচ্চাদের লাশের কাছে যায় তখন সেখানে প্যাট্রিসিয়া আসে আর প্যাট্রিসিয়া অ্যানাকে বলে, তুমি আমার বাচ্চাকে মেরে ফেলেছ, আর একটা রাত মাত্র বাকি ছিল, তারপর আমরা তার হাত থেকে মুক্তি পেয়ে যেতাম। এই কথায় অ্যানা জিজ্ঞাসা করে, তুমি কার কথা বলছো আর কার কাছ থেকে তুমি মুক্তি পেতে? তখন প্যাট্রিসিয়া বলে, লাই অরোনার কাছ থেকে। কিন্তু সেই কথায় গুরুত্ব না দিয়ে পুলিশ প্যাট্রিসিয়াকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে তখন গাড়ির মধ্যে অ্যানার মেয়ে শ্যাম ঘুমিয়ে পড়েছে আর ছেলে ক্রিস জেগে রয়েছে। ক্রিস লাশ দুটিকে দেখতে লুকিয়ে গাড়ি থেকে নামে আর পৌঁছে যায় সেখানে। হঠাৎ সে সেখানে কারোর কান্নার শব্দ শুনতে পায়। সে অন্য কেউ না, সেই ভয়ঙ্কর লাই অরোনা। সে ক্রিসকে তার কাছে ডাকে। ও হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় সেখান থেকে। তারপর একেবারে ক্রিসের সামনে চলে আসে ও ক্রিসের হাত ধরে নেয়। সঙ্গে সঙ্গে তার হাতে একটা চিহ্ন হয়। এই চিহ্ন প্যাট্রিসিয়ার ছেলের হাতেও দেখা গিয়েছিল। অ্যানার ছেলে খুব ভয় পেয়ে যায়। সে ছুটে সেখান থেকে পালিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। তখন লাই অরোনা গাড়ির কাছে এসেও তাদেরকে ভয় দেখাতে লাগে, কিন্তু অ্যানা সেখানে এসে যাওয়ায় গাড়ি বাড়ির দিকে ফিরে চলে। পরদিন অ্যানা চার্চে যায়। চার্চের বাইরে একজন মানুষ তখন অপর একজন মানুষের উপর কিছু মন্ত্র পড়ে চিকিৎসা করছে। হঠাৎ অ্যানার পাশে চার্চের ফাদার এসে দাঁড়ান ও ফাদার সেই মানুষটির দিকে চেয়ে থেকে বলে, ও একজন তান্ত্রিক, মন্ত্র পড়ে মানুষের শুদ্ধিকরণ করছে। তখন অ্যানা ফাদারের কাছে লাই অরোনার ব্যাপারে জানতে চায়। ফাদার লাই অরোনার ব্যাপারে সবকিছু বলে। অন্যদিকে অ্যানার মেয়ে স্যাম তখন বাড়িতে খেলছিল। হঠাৎ সে কারোর কান্নার শব্দ শুনতে পায়, কিন্তু কাউকে সেখানে সে দেখতে পায় না। বৃষ্টি নামছে দেখে সে যখন ছাতা খোলে তখন তার সামনে লাই অরোনাকে সে দেখতে পায়। ছাতা বন্ধ করতেই লাই অরোনা অদৃশ্য হয়ে যায়। দমকা হাওয়ায় হাতের ছাতা হঠাৎ বাতাসে উড়ে যায় আর সেটা সুইমিং পুলের জলে গিয়ে পড়ে। জল থেকে ছাতা তোলার সময় হঠাৎ আবার লাই অরোনা এসে স্যামের হাত ধরে আর সঙ্গে সঙ্গে শ্যামের হাতে একটা চিহ্ন পড়ে যায়। ওই চিহ্নর মানেই হলো সে তাকে জলে ডুবিয়ে মারবে। অ্যানা যখন বাড়ি ফিরে আসে তখন শ্যামের হাতের চিহ্ন দেখে সে জানতে চায় এটা কিভাবে হয়েছে। তখন শ্যাম জানায় যে পড়ে গিয়ে আঘাত লাগায় এমনটা হয়েছে, মানে মার কাছে সত্য কথাটা সে বলে না। এরপর কোপার নামে একজন অ্যানার বাড়িতে ঘুরতে আসে। আসলে এই লোকটি অ্যানার স্বামীর বন্ধু ছিল, পেশায় সে পুলিশ। কোপার অ্যানাকে বলে,
পুলিশরা আসলে প্যাট্রিসিয়ার উপরই সন্দেহ করছে, সেই তার বাচ্চাদের জলে ডুবিয়ে মেরে ফেলেছে। কিন্তু প্যাট্রিসিয়া বলছে হত্যার সময় সে চার্চে ছিল সন্তানদের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য। কোপার অ্যানাকে একটা ফাইল দেয় যেখানে প্যাট্রিসিয়া সম্বন্ধে সকল তথ্য রয়েছে। অন্যদিকে সেই তান্ত্রিক প্যাট্রিসিয়ার বাড়িতে গিয়েছে আর সেখানে লা lloroনার কালো রক্তের মতন চোখের জল সন্ধান করছে। সে একটা টেবিলের উপর থেকে কিছুটা তরল জেলির মতন অংশ একটা বোতলে ভরে। এদিকে অ্যানা রাতে নিজের ঘরে বসে প্যাট্রিসিয়ার ফাইলগুলো দেখছিল। তখনই সে ঘরের মধ্যে কারোর উপস্থিতি বুঝতে পারে। সে এগিয়ে যেতেই দেখে ক্রিস ঘুমের মধ্যে হাঁটছে। তখনই হঠাৎ করে দরজাটা খুলে যায় আর অমনি কোনো অশুভ শক্তি ঘরে ঢুকে যায়। তারপর আবার চারিধার শান্ত। অ্যানা ক্রিসকে বিছানায় শুইয়ে দেয় আর স্যামকে দেখতে পাশের ঘরে যায়। তখন সে দেখে কেউ নিজের ঘরে বিছানার উপর রাখা প্যাট্রিসিয়ার ফাইলগুলো মাটিতে ফেলে দিয়েছে। তখন অ্যানা বুঝতে পারে তারা বাদেও এই রুমে আরও কেউ আছে। সঙ্গে সঙ্গে অ্যানা দেখে ঘরের একটা কোণে সাদা গাউন পরে লা llorona দাঁড়িয়ে আছে। অ্যানা তাকে সেখান থেকে চলে যেতে বলে। সঙ্গে সঙ্গে লা llorona অদৃশ্য হয় আর সেই ঘরে প্রবেশ করে ক্রিস ও স্যাম। অ্যানা তাদেরকে নিজের ঘরে এনে শুইয়ে দেয় আর সে সারা রাত জেগে থাকে। পরদিন অ্যানা প্যাট্রিসিয়ার সাথে দেখা করতে যায়। প্যাট্রিসিয়া অ্যানাকে দেখেই বলে যে তার বাচ্চাদের খুনি হিসাবে সে অ্যানাকেই দায়ী করে। অ্যানা প্যাট্রিসিয়ার হাতেও সেই চিহ্নটা দেখে। তখন তার কাছে জানতে চায় এর কারণ কি। সেই কথার উত্তরে প্যাট্রিসিয়া বলে এই চিহ্ন লা llorona তাকে দিয়েছে। এটা লা lloroনার অভিশাপ। যার হাতে এই চিহ্ন থাকবে তাকেই লা llorona জলে ডুবিয়ে মারবে। তাই তোমার বাচ্চাদের কান্নাও তুমি শুনতে পাবে। এছাড়া প্যাট্রিসিয়া আরও বলে যে সে লা lloronaকে বলেছে যে যদি লা llorona প্যাট্রিসিয়ার সন্তানদের ফিরিয়ে দেয় তাহলে তার বদলে প্যাট্রিসিয়া লা lloroনার হাতে অ্যানার বাচ্চাদের তুলে দেবে। অন্যদিকে বাড়িতে তখন ক্রিস একটা ঘরে বসে নিজের হাতের সেই চিহ্নটা দেখছে। এমন সময় সে শুনতে পায় কারোর কান্নার শব্দ। সঙ্গে সঙ্গে সে সেদিকে যায় আর তখনই লা llorona ঘরের জানালার একটা পর্দার পিছন থেকে তাকে আক্রমণ করে। ক্রিস ভয়ে সিঁড়ির কাছে আসতেই লা llorona তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। কিন্তু সঙ্গে সঙ্গে অ্যানা বাড়িতে পৌঁছে যাওয়ায় ক্রিসকে হসপিটালে নিয়ে যেতে সক্ষম হয়। ডাক্তার ক্রিসের চিকিৎসা করতে গিয়ে তার হাতের সেই দাগগুলো দেখে। তখন ডাক্তার ভাবে যে অ্যানাই বুঝি তার ছেলেকে মেরেছে, যার জন্য এই হাতের দাগের সৃষ্টি হয়েছে। তাই ডাক্তার অ্যানার অফিস মানে সমাজ সেবার অফিসে ফোন করে। রাতে কোপার নামে সেই লোকটি তার কলিগকে সঙ্গে করে নিয়ে অ্যানার বাড়িতে আসে। তারা এটা দেখবার জন্য আসে যে অ্যানা তার বাচ্চাদের সাথে কোনো নির্যাতন করছে কিনা। ক্রিস ও স্যাম যখন বলে তার মা অ্যানা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, তখন কোপার ফিরে যায় আর যাওয়ার আগে সে অ্যানাকে বলে যায় এখানে যা হচ্ছে তা তুমি ঠিক করো। কোপার চলে গেলে অ্যানা ক্রিসকে লা lloroনার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে পূর্বের সব কথা বলে দেয়। ওদিকে তখন অ্যানার মেয়ে স্যাম একাই বাথরুমের জলে স্নান করছিল। হঠাৎ স্যাম অনুভব করে কেউ তার মাথার চুলে হাত বোলাচ্ছে। সে ভাবে তার মা এসেছে, তাই সে গুরুত্ব না দিয়ে বাথরুমের জলে মাথা ডুবায় আর সঙ্গে সঙ্গে সে বোঝে কেউ তাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করছে। সে ভয় পেয়ে চিৎকার করে। অ্যানা সেই চিৎকার শুনে বাথরুমে ছুটে যায় আর স্যামকে বাঁচায়। তখনই অ্যানার পিঠের পিছন থেকে দৃশ্যমান হয় লা llorona। সে অ্যানার হাতেও সেই চিহ্ন বসিয়ে দেয়। এরপর অ্যানা তার ছেলে মেয়েদের সঙ্গে করে নিজের বাড়ি ছেড়ে চার্চে ফাদারের কাছে চলে আসে। ও ফাদারের কাছে সাহায্য চায়। ফাদার বলে চার্চের নিয়ম অনুযায়ী তাদের সাহায্য করতে গেলে কয়েক সপ্তাহ লেগে যাবে। তাই সে চার্চের বাইরে দেখা সেই তান্ত্রিকের কাছে যেতে বলে। সেই তান্ত্রিকের নাম রাফায়েল। ফাদার জানায় একসময় রাফায়েল ওই চার্চেরই ফাদার ছিল, কিন্তু সে চার্চের নিয়মের বাইরেও অন্য নিয়ম শিখে কাজ করতে চায়। কিন্তু চার্চ তার এই ব্যাপারটাকে মেনে না নেওয়ায় সে চার্চের কাজ ছেড়ে চলে যায়। কিন্তু সে আজও ঈশ্বরের উপর বিশ্বাস রেখে মানুষের উপকার করে। অ্যানা তার বাচ্চাদের সঙ্গে করে সেই রাফায়েল তান্ত্রিকের কাছে যায়।
ক্রিসের হাতের চিহ্ন দেখিয়ে অ্যানা জানতে চায় এটা কি। রাফায়েল অ্যানাকে বলে এটা চার্চের কাজ, তাই আপনারা চার্চের সাহায্য চান। তখন অ্যানা বলে চার্চের ফাদার তাকে পাঠিয়েছে এখানে। তাও রাফায়েল অ্যানাকে সাহায্য করতে রাজি হয় না, কিন্তু বাচ্চাদের কথা ভেবে পরে সে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর রাফায়েল তার সমস্ত জিনিসপত্র নিয়ে লা lloroনার সাথে লড়ার জন্য প্রস্তুত হয়। রাফায়েল অ্যানার বাড়িতে এসে পৌঁছালে বলে রাত নামার আগেই তাদের যা করার করে নিতে হবে, কারণ রাত নামলেই লা lloroনার শক্তি বৃদ্ধি পেতে থাকবে, তখন সে আবার বাচ্চাদের মারার জন্য চেষ্টা করবে। কিন্তু অ্যানা রাফায়েল তান্ত্রিককে বিশ্বাস করে না। তখন রাফায়েল 4টে ডিম বাড়ির দরজা জানালায় ছুঁয়ে নিয়ে বলে যদি এই ডিম ভাঙার পর তার মধ্যেকার জিনিস কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে এই বাড়িতে কোনো অশুভ আত্মা আছে, যে খুবই শক্তিশালী। রাফায়েল একটা সাদা কাপড়ের উপর ওই 4টে ডিম রেখে বলে সে যে প্রথা মেনে এই কাজ করছে সেটা লালিম্পিয়া নামে খ্যাত। এই প্রথা চিহ্নিত করে অপশক্তির প্রভাবকে। তারপর রাফায়েল মন্ত্র পড়ে একটা ডিম ভাঙে, আর তার মধ্যে থেকে কালো পদার্থ বেরিয়ে আসে। সেই দেখে অ্যানা বলে এটা কোনো ম্যাজিক বা হাত সাফাই, এইরকম জিনিস সে আগেও দেখেছে টিভিতে। ঠিক তখনই বাকি 3টে ডিম অদৃশ্য কোনো শক্তির বলে ঘুরতে লাগে, আর সেখানেই সেটা ভেঙে যায়। এই ঘটনা দেখে অ্যানা চমকে যায়। তারপর থেকে অ্যানা রাফায়েলের সঙ্গে কাজে লেগে পড়ে। এরপর রাফায়েল নিজের মন্ত্র দিয়ে সারা বাড়ি বন্ধন করে দেয়। রাফায়েল অ্যানার বাচ্চাদের বাঁচানোর জন্য অনেক জিনিস ব্যবহার করে, যেমন হলি ক্রস। সেই সম্পর্কে রাফায়েল বলে সেই ক্রস মেক্সিকোর একটা গাছ দিয়ে বানানো হয়েছে, যে গাছে লাল ফুল হয়। দেখে মনে হয় গাছে আগুন লেগে গেছে, দেখতে সুন্দর। ওই গাছটির নাম হলো ফায়ার ট্রি। শোনা যায় লা lloroনা যখন তার বাচ্চাদের জলে ডুবিয়ে মারছিল তখন সেই গাছটি কেঁদেছিল, তাই ওই গাছটি হলো লা lloroনার পাপের একমাত্র সাক্ষী। গাছটির কোনো অংশ লা lloroনা দেখলে তার ক্ষমতা কমে যায়। এছাড়াও রাফায়েল বলে লা lloroনা একটা পুরনো শয়তান, ও খুবই শক্তিশালী, ওর বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে। এরপর বাড়ির সর্বত্র জায়গায় জেলে দেওয়া হয় অসংখ্য মোমবাতি, যাতে লা lloroনা ঘরে প্রবেশ করলেই মোমের আলো কাঁপতে থাকে, আর তারা যাতে বুঝতে পারে লা lloroনা তখন কোথায় আছে। এছাড়া রাফায়েল লা lloroনার কান্নার যে জল সংগ্রহ করেছিল সেটাকে মন্ত্র পড়ে শুদ্ধ করে নিয়ে এমন একটা অস্ত্র বানায় যাতে সেটা লা lloroনার বিরুদ্ধে ব্যবহার করতে সে পারে। রাত হলে লা lloroনা ঘরে আসার জন্য চেষ্টা করে, আর রাফায়েল অ্যানা ও তার বাচ্চাদের একটা ঘরে বসিয়ে তার চারধারে অনেকগুলো মোমবাতি জ্বেলে দেয়। লা lloroনা যখন সেখানে আসে সে তার শক্তি দিয়ে বাতাসের মাধ্যমে সমস্ত মোমের আলো নিভিয়ে ফেলে, আর ঘরে ঢুকে লা lloroনা সবার প্রথম অ্যানার উপর হামলা করে, তারপর ক্রিসের উপর। এরপর ক্রিসকে টেনে বাইরে নিয়ে যেতে লাগে, আর তখনই রাফায়েল ক্রিসকে ধরে ফেলে এবং রাফায়েল লা lloroনা সংগ্রহকারী চোখের জল লা lloroনার মুখের উপর ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে লা lloroনার মুখ জ্বলতে থাকে। এতে লা lloroনার একটু ক্ষতি হলেও তার তাতে কিছুই হয় না, সে আরও রেগে যায়। আর তখনই রাফায়েল ঘরের দরজার চৌকাঠের মধ্যে সেই ফায়ার ট্রির গুঁড়ো ছড়িয়ে দেয়। ওই গাছের গুঁড়ো সরিয়ে লা lloroনা কখনোই ঘরে আসতে পারবে না। এই সব কারণের জন্য লা lloroনা রাফায়েলের উপর ভয়ঙ্কর রেগে যায়, আর লা lloroনা ঘরের পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে চায়। তখন অ্যানা ও বাকিরা সবাই মিলে পিছনের দরজা বন্ধ করার চেষ্টা করে। ওদিকে লা lloroনা ঘরে ঢুকতে না পেরে সে অ্যানার ছোট মেয়ে স্যামকে পুতুলের প্রলোভন দেখিয়ে ঘর থেকে বাইরে আনার চেষ্টা করে। স্যাম যখন তার পুতুলটি ঘরের বাইরে দেখতে পায় তখন সে খুব সাবধানে দরজায় ছড়িয়ে থাকা কাঠের গুঁড়োকে বাঁচিয়ে সে পুতুলটি আনার চেষ্টা করে, কিন্তু তখনই অ্যানা সেটা দেখতে পায় এবং স্যামকে পুতুল নিতে নিষেধ করে। কিন্তু ততক্ষণে স্যাম পুতুল ধরে ফেলেছে, আর সে পুতুলটি ধরে ঘরের ভিতর নিয়ে আসে। সঙ্গে সঙ্গে সেই ফায়ার ট্রি গুঁড়ো দরজার সামনে থেকে সরে যায়, আর লা lloroনা ঘরে ঢুকে পড়ে ও স্যামকে টেনে নিয়ে বাইরে বেরিয়ে যায়, আর হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়।
এরপর লা ইয়োরোনা বাড়ির সুইমিং পুলের জলে স্যামকে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু অ্যানা স্যামকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায় ও সে নিজেই জলে ঝাঁপিয়ে পড়ে। তখন জলের মধ্যে লা ইয়োরোনা অ্যানাকে মেরে ফেলতে চেষ্টা করে। সেই সময় রাফায়েল ক্রিসকে সঙ্গে করে সেখানে ছুটে আসে আর সুইমিং পুলের জলে মন্ত্র পড়ে কিছু একটা জিনিস ছড়িয়ে দেয়, যার ফলে লা ইয়োরোনা আর সেই জলের মধ্যে থাকতে পারে না। সে ওখান থেকে চলে যায়। জল থেকে অ্যানা স্যামকে সঙ্গে করে উঠে এলে দেখা যায় লা ইয়োরোনার গলায় যে একটা লকেট ছিল সেটা এখন অ্যানার হাতে রয়েছে। অ্যানা সেই লকেট ও স্যামকে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। ভিতরে পৌঁছে স্যাম একা একাই কোনো অদৃশ্য টানে এদিক সেদিক চলে যেতে লাগে। তখন রাফায়েল বলে লা ইয়োরোনা নিজের অশুভ শক্তির দ্বারা স্যামকে নিজের নিয়ন্ত্রণে করে নিয়েছে। তখন অ্যানা লা ইয়োরোনার হাত থেকে বাঁচাতে তার নিজের বাচ্চাদের একটা ঘরে বন্দি করে দেয়, যেভাবে প্যাট্রিসিয়া তার বাচ্চাদের ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। ওদিকে বাড়ির বাইরে লা ইয়োরোনা অ্যানার বাচ্চাদের জন্য অপেক্ষা করছে। অ্যানা রাফায়েলকে যখন লা ইয়োরোনার লকেটটা দেখায় তখন রাফায়েল বলে লকেটটা সাবধানে রাখতে, এটা দেখিয়ে লা ইয়োরোনাকে ঘায়েল করা যেতে পারে। ঠিক তখন সেই বাড়িতে একটা মেয়ে পা রাখে। দেখে বোঝা যায় যে এটা কোনো প্রেতাত্মা নয়, কারণ প্রেত হলে ফায়ার ট্রির গুঁড়ো দিয়ে কেটে দেওয়া দাগ ভেঙে সে ঘরের ভিতর প্রবেশ করতে পারতো না। এর মানে সে কোনো মানুষ। আসলে ওটা ছিল প্যাট্রিসিয়া। তার মনে হতো যে সে যদি অ্যানার বাচ্চাদের লা ইয়োরোনার হাতে তুলে দিতে পারে তাহলে লা ইয়োরোনা হয়তো তার বাচ্চাদের ফিরিয়ে দেবে। এই ভেবে সে অ্যানার বাচ্চাদের ধরে নিয়ে যেতে চায়। তখন রাফায়েল প্যাট্রিসিয়ার সামনে এসে দাঁড়িয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্যাট্রিসিয়া রাফায়েলকে লক্ষ্য করে গুলি ছোড়ে আর বন্দুকের গুলি রাফায়েলের কাঁধে লাগে। সে সেখানেই পড়ে যায়। সেই দেখে ক্রিস ও স্যাম লা ইয়োরোনার লকেট হাতে করে সেখান থেকে দোতলার ঘরের দিকে পালিয়ে যায়। ওদিকে প্যাট্রিসিয়া নিজের পা দিয়ে ফায়ার ট্রির গুঁড়ো দিয়ে বানানো লাইনকে ভেঙে দেয়, ফলে লা ইয়োরোনা ঘরের ভিতর ঢোকার সুযোগ পেয়ে যায়। ঘরে ঢুকেই লা ইয়োরোনা অ্যানার উপর আক্রমণ করে এবং অ্যানাকে সিঁড়ির একটা রুমে বন্দি করে ফেলে। তারপর ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয় যাতে বাচ্চারা বাইরে যেতে না পারে। দোতলার একটা স্টোর রুমে ক্রিস ও স্যাম লুকিয়ে থাকে, কিন্তু লা ইয়োরোনা সেখানেও পৌঁছে যায়। এরপর যখন লা ইয়োরোনা তাদের মারতে উদ্যত হয় তখন ক্রিস লা ইয়োরোনার সেই লকেটটি তাকে দেখায়। সঙ্গে সঙ্গে লা ইয়োরোনা নিজের লকেট ক্রিসের হাতে দেখে হঠাৎ করে মানুষের রূপ ধারণ করে। সেই লকেট দেখে তার পূর্বের ঘটনা মনে পড়তে থাকে। তখন সে ক্রিসকে নিজের বাচ্চার মতন আদর করে। এদিকে প্যাট্রিসিয়া নিজের ভুল বুঝতে পেরে সে অ্যানাকে দরজা ভেঙে বাইরে নিয়ে আসে আর অ্যানা দৌড়ে উপরের ঘরে উঠে যায়। তাকে লক্ষ্য করে তার পিছু নিয়ে রাফায়েলও সেখানে এসে যায়। তখন বোঝা যায় রাফায়েল মারা যায়নি। ওদিকে লা ইয়োরোনা যখন ক্রিসকে আদর করছিল তখন ক্রিসের পিছনে থাকা আয়নার উপর থেকে পর্দা সরে যায়। অমনি লা ইয়োরোনা সেই আয়নায় নিজেকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে আয়নাটি ভেঙে যায় আর সে আগের মতন শয়তান হয়ে ওঠে। রাফায়েলকে দেখতে পেয়ে তাকে বাতাসে উড়িয়ে ফেলে দেয় আর অ্যানা সেখানে ছুটে গিয়ে ক্রিস ও স্যামকে আড়াল করে। তখন লা ইয়োরোনা অ্যানা, ক্রিস ও স্যামকে মারার জন্য তার দিকে এগোতে থাকে। সেই দেখে রাফায়েল ওই ফায়ার ট্রি দিয়ে বানানো হলি ক্রুশটি অ্যানার দিকে ছুঁড়ে দেয় আর অ্যানা সেই ক্রুশটি হাতে তুলে নিয়ে লা ইয়োরোনার বুকের মধ্যে বিধিয়ে দেয়। সেই পবিত্র ক্রুশের কারণে লা ইয়োরোনা ধ্বংস হয়ে যায়। পরদিন সবার সাথে দেখা করে রাফায়েল তান্ত্রিক বিদায় নেয়। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা।